অবশেষে শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। শেষ মুহূর্তে কঠিন চাল দিল ডক্টর ইউনূস। নির্বাচনের আগে বিএনপি ফাঁদে ফেলালেন প্রধান উপদেষ্টা। ভোটের দিন বিরাট ফাঁদে পড়তে যাচ্ছে বিএনপি। জামাত, শিবির, এনসিপি, ডক্টর ইউনূস সরকার এক অকল্পনীয় পরিস্থিতির মুখে। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া এই ভোট যুদ্ধ নিয়ে চলছে শেষ মুহূর্তের হিসাব নিকাশ। বিলিগবিহীন ভোটের মাঠে রাজনীতির সমীকরণ অনেকটাই পাল্টে গেছে। জয় বাংলা হতে যাচ্ছে বিএনপির যেসব হেভিওয়েট নেতারা। নাম্বার 1, আর মাত্র 2 দিন, 12 তারিখ সারাদিন আপনাদের দর্শক, সরকারের মেয়াদের একেবারে শেষ দিকে এসে গত রাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে সরকার। কি চুক্তি করা হচ্ছে, কিভাবে চুক্তি করা হচ্ছে, চুক্তির ভেতরে কি আছে সেগুলো সরকার পাবলিকলি বলছে না এবং বলছে যে এটা আমেরিকার নিষেধ রয়েছে। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের নির্বাচনীয় প্রেক্ষাপট নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজগুলো কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। দর্শক, সরকারের মেয়াদের একেবারে শেষ দিকে এসে গত রাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে সরকার। সেই চুক্তি বাণিজ্যিক চুক্তি বলা হচ্ছে। অনেকে সমালোচনা করে এটাকে গোপন চুক্তি বলছেন। গোপন চুক্তি বলার কারণ হচ্ছে যে কি চুক্তি করা হচ্ছে, কিভাবে চুক্তি করা হচ্ছে, চুক্তির ভেতরে কি আছে সেগুলো সরকার পাবলিকলি বলছে না এবং বলছে যে এটা আমেরিকার নিষেধ রয়েছে বলার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে অনেকে এরকম প্রসঙ্গ তুলছেন আলোচনায় যে দেশবিরোধী কোনো চুক্তি হচ্ছে কিনা। সরকার থেকে বারবার বলা হচ্ছে আমরা কেন দেশবিরোধী চুক্তি করব, সেই ব্যাপারটা বলা হচ্ছে এবং এই চুক্তির ফলে আমেরিকা আমাদের জন্য কি করলো, কি উপহার দিল, চলুন একটু জেনে দেখি গত রাতে হওয়া এই চুক্তিতে কি কি আছে, সরকার কতটুকু জানালো সংবাদ মাধ্যমকে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমেরিকার সঙ্গে চুক্তির কথা। গত রাতে রাত 10টার পরে এই চুক্তি হয়েছে। বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা সহ অনেকেই অনলাইনে যুক্ত থেকেছেন এই চুক্তি অনুষ্ঠানে। বাংলাদেশ থেকে 5 সদস্যের একটি প্রতিনিধি দল সরকারি কর্মকর্তার, তারা আমেরিকায় অবস্থান করছে। বাণিজ্য উপদেষ্টার যাওয়ার কথা থাকলেও নির্বাচনের প্রাককালে, নির্বাচন যখন শেষ হয়েছে, মানে নির্বাচনের প্রস্তুতি যখন শেষের দিকে, সেই সময় তারা দেশের বাইরে যেতে চাননি। আবার এই আলোচনাও রয়েছে যে উপদেষ্টাদের মধ্যে যে কয়জন উপদেষ্টা অলরেডি কূটনৈতিক পাসপোর্ট, লাল পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন সবুজ পাসপোর্ট নেওয়ার জন্য ব্যক্তিগতভাবে, সেই তালিকায় বাণিজ্য উপদেষ্টার নামও রয়েছে। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। কি চুক্তি হলো শেষ পর্যন্ত, এই চুক্তির ফলে কি দিল যুক্তরাষ্ট্র, সমকালীন শিরোনামটা দেখে নিন। ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের উপরে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমলো 1%। অর্থাৎ এই বিশাল চুক্তির বিনিময়ে আমরা পেলাম 1% শুল্ক ছাড়। অর্থাৎ এর আগে আমাদের পণ্যের উপরে 20% শুল্ক ছিল, সেটা এখন 19% হবে, যেটা কয়েকদিন আগে আমরা দেখেছি ভারতের 50% থেকে এক লাফে 18%-এ নামিয়ে আনা হয়েছে। আমাদের এখন 19% হবে, সরকারের তরফ থেকে সেটাই জানানো হয়েছে। কিন্তু চুক্তি কি কি সেটা আমরা পরিষ্কার নই। খবরে যেটা বলা হচ্ছে যে বহুল আলোচিত মানে পাল্টা শুল্ক সংক্রান্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে অন্তর্বর্তী সরকার। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে বাংলাদেশের তৈরি পোশাক দেশটির বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের তুলা আমরা যদি আমদানি করি তাহলে আমাদের তৈরি পোশাক সেখানে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে, সেই শর্ত রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের উপর আরোপিত পাল্টা শুল্ক 20% থেকে কমিয়ে 19% আনা হয়েছে। এজন্য বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিতে হয়েছে বাংলাদেশকে। কি কি ক্ষেত্রে ছাড় দিতে হয়েছে এবং সেই ছাড়গুলো অনেক বড় বড় ছাড়, সেই কথাও বলা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বলছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে স্থানীয় সময় সকাল 11টায়, বাংলাদেশ সময় রাত 10টায় চুক্তি স্বাক্ষর হয়। পাল্টা শুল্ক ইস্যুতে ঢাকা ওয়াশিংটনের মধ্যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুরুতে এই চুক্তি স্বাক্ষরের জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান দুজনেই যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা থাকলেও তারা সরাসরি উপস্থিত ছিলেন না। সূত্রগুলো জানায় 12 ফেব্রুয়ারি নির্বাচনের কারণে তারা যাননি, তারা অনলাইনে যুক্ত হয়েছিলেন। এছাড়া প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, তারা ভার্চুয়ালি এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের পক্ষে এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জেসমিন গ্রিয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। স্বাক্ষরও ভার্চুয়ালি হয়েছে। এদিকে চুক্তি সই অনুষ্ঠান উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের WTO অনুবিভাগের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনের নেতৃত্বাধীন 5 সদস্যের একটি প্রতিনিধি দল আমেরিকায় গিয়েছেন, তারা সেখানে অবস্থান করছেন। চুক্তির ব্যাপারে পরিষ্কার কিছু বলা হয়নি, কিন্তু একটা কথা বেরিয়ে এসেছে গণমাধ্যমে যে বাংলাদেশকে অনেক ছাড় দিতে হয়েছে, 1% শুল্ক কমানোর জন্য অনেক ছাড় দিতে হয়েছে। আমরা জানি যে আমেরিকার সঙ্গে বাংলাদেশ বোয়িং কেনার চুক্তি করার কথা, সেই বোয়িং কেনার চুক্তিও এর মধ্যে হয়তো থাকবে। প্রথম দিকে জানা গিয়েছিল 25টা বোয়িং কিনতে চাই বাংলাদেশ সরকার, প্রয়োজন না থাকলেও এই বোয়িং কেনা হচ্ছে, এরকম সমালোচনার পরিপ্রেক্ষিতে গতকালকে বাণিজ্য উপদেষ্টাকে আমরা বলতে শুনেছি যে বর্তমানে 2031 সাল পর্যন্ত যে 14টা বোয়িং কিনা হচ্ছে, এই মুহূর্তে আমাদের বিমানের বহরে মূলত বিমান রয়েছে 14-15টা।
সেখানে 31 সাল পর্যন্ত বিমান লাগবে আমার 47টা, আমরা মাত্র এখন 14টা কিনছি। 31 সাল পর্যন্ত এই বিমান তারা সরবরাহ করবে। আরও অনেক বিমান প্রয়োজন বিমানের বহরে। এবং তিনি বলছেন যে গত 1 বছরের পরিসংখ্যানে 1.5 কোটি যাত্রী পরিবহন করা হয়েছে বাংলাদেশ থেকে বহির্বিশ্বের বিভিন্ন দেশে। সেখানে মাত্র 20 লাখ যাত্রী পরিবহন করতে পেরেছে বাংলাদেশ বিমান। বাকি বেশিরভাগ যাত্রী 1 কোটি 60 লাখ মতো যাত্রী পরিবহন করা হয়েছে। তার মধ্যে 1 কোটি 40 লাখ যাত্রী অন্য বিমান কোম্পানিগুলো তারা পরিবহন করেছে। এই কারণেই বাংলাদেশ বিমানে যদি বহর বাড়ানো যায় তাহলে বিমানের লাভ হবে, এরকম একটা যুক্তি তিনি দেখিয়েছিলেন। বিমানের বোয়িং কেনার চুক্তি সহ আরও অনেক চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা হচ্ছে। আমরা বেশি দামে তাদের কাছ থেকে গম কিনছি, বেশি দামে তুলা কিনতে হবে। এই ব্যাপারগুলো বাংলাদেশের স্বার্থবিরোধী হচ্ছে কিনা সেরকম সমালোচনার মুখে সরকার শেষ পর্যন্ত একেবারে ভোটের মাত্র 2 দিন আগে এরকম একটা চুক্তি স্বাক্ষর করলো। সরকার আরও একটা কাজ করতে চেয়েছিল, চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্কে দিতে চেয়েছিল, কিন্তু সেই জায়গা থেকে সরকার সরে আসলেও আমেরিকার সঙ্গে চুক্তির জায়গা থেকে তারা সরে আসেনি কিংবা সরে আসতে পারেনি। দর্শক, আপনার কি মনে হয় সরকারের মেয়াদ শেষ হওয়ার মাত্র 3-4 দিন আগে, ভোটের মাত্র 2 দিন আগে এরকম একটা চুক্তি তাদের জন্য কি নেসেসারি ছিল, নাকি পরবর্তী সরকারের জন্য 1 সপ্তাহ 2 সপ্তাহ ব্যাপারটা পেছানো যেত, যেটা সরকার ইচ্ছা করে পেছায়? ভোটের দিন বিরাট ফাঁদে পড়তে যাচ্ছে বিএনপি। জামাত, শিবির, এনসিপি, ডক্টর ইউনূস সরকার এক অকল্পনীয় পরিস্থিতির মুখে। দর্শক, বিএনপির জন্য একটা ফাঁদ আছে। এই ফাঁদে যদি বিএনপি পা দেয় তাহলে বিএনপি শেষ। দেখেন, আমি যে কথাটা বলি, নির্বাচন ইজ নট সিরিয়াস, কি হতাশ হবেন না। নির্বাচনে একদল ক্ষমতা আসবে আর একদল বিরোধী দলে যাবে। এখানে কারো তেমন কিছু হারার কিছু নেই। আজকে যারা ক্ষমতা আসবেন তাদের জন্য আলহামদুলিল্লাহ, কারণ ক্ষমতা এসেছেন, ভালো তো, এখন চ্যালেঞ্জ গ্রহণ করেন। আর যারা বিরোধী দলে যাবেন আপনাদের জন্য আলহামদুলিল্লাহ, কারণ বিরোধী দলীয় নেতা মন্ত্রী মর্যাদায় পাবেন, একজন ডেপুটি স্পিকার বা স্পিকার যে কোনো একটা পাবেন, বিরোধী দলীয় চিফ হুইপ মন্ত্রী মর্যাদা, অনেকগুলো সংসদীয় আসনের সংসদীয় কমিটির সভাপতি পাবেন, অনেক মর্যাদা তো। এবং পরের বার ক্ষমতা নিশ্চিত, চোখ বুঝে ক্ষমতা আসবেন। এবং যারা ক্ষমতা আসবে তাদের চ্যালেঞ্জ বেশি, কারণ বাংলাদেশের মানুষের 24 পরবর্তী মানুষের যে প্রত্যাশা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ, হাসিনা যেভাবে দেশটাকে ঋণের যারা আবদ্ধ করে গিয়েছে, ধ্বংস করে দিয়ে গিয়েছে, তাতে রিকভার করা এবং জনগণের প্রত্যাশা পূরণ করা এবং জনগণের যে নানামুখী দাবি, চারদিকে যে আন্দোলন, যে অস্থিরতা, এগুলো সব মোকাবেলা করে স্থিতিশীলতা কায়েম করা ইজ ভেরি টাফ, ইটস চ্যালেঞ্জিং। অতএব এখানে ইটস নট ভেরি সিরিয়াস যে একদল ক্ষমতা আসবে বিরোধী দলে যাবে, দ্যাটস ভেরি ইজি। আমি এটাকে অন্যভাবে দেখি না। জামাত ক্ষমতা গেলে খুশি, বিরোধী দলেও খুশি, আলহামদুলিল্লাহ। আর বিএনপি ক্ষমতা গেলে খুশি আর বিরোধী দলে গেলে ধ্বংস, এটা তারা মনে করে। জামাতের ইশতেহারে দেখেন বিরোধী দলে গেলে কি করবে, এটা আছে। আর বিএনপির ইশতেহারে বিরোধী দল নিয়ে কোনো কথা নেই, এর মানে তাদের একমাত্র অপশন ক্ষমতা আসা। তো এই জায়গায় মজার একটা ফাঁদ আছে। এই ফাঁদে যে পা দিবে তা পরিণত হবে স্রেফ আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ যেরকম রাজনীতি থেকে হারিয়ে গেছে এবং জীবনে আর ফিরতে পারবে না, আওয়ামী লীগের অস্তিত্ব এখানেই শেষ। যে যতই বলুক, আওয়ামী লীগের লোকজন বিভিন্ন দল করবে অথবা তারা নতুন কোনো দল করতে হবে, শেখ পরিবারের নেতৃত্বে যে আওয়ামী লীগ, শেখ হাসিনা যে আওয়ামী লীগ, ওটা কোনোদিন ফিরবে না। আওয়ামী লীগ একটা সংগঠিত শক্তি মোটামুটি, এবং তারা আলাদা দল করবে, তারা তৃতীয় দল বা যাই হোক না কেন, সমস্যা নেই হোক। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বা শেখ পরিবারের যে আওয়ামী লীগ, যারা বাংলাদেশে মাফিয়া ছিল, ওই আওয়ামী লীগের কোনোদিন ফিরবে না। তো দর্শক, এখানে আমি যে ফাঁদের কথা বলছি 12 ফেব্রুয়ারি ভোটের দিন, ওই ফাঁদে যদি বিএনপি পাড়া দেয়, এমনকি জামাতও যদি পাড়া দেয়, তাহলে তাদের পরিণতি জাস্ট আওয়ামী লীগের মতো, কোনোদিন আর তারা রাজনীতি ফিরতে পারবে না। এইখানে তাদের কবর রচনা কি, সেটা হচ্ছে ভোট ডাকাতি, কেন্দ্র দখল। বিএনপি আমরা দেখতে পাচ্ছি যে এখনো পরিকল্পনা করছে, বিএনপি প্ল্যান করছে ভোট ডাকাতি করার। তাদের সব পরিকল্পনা রেডি, তারা ভোট ডাকাতি করবে। তো এইখানে দর্শক, বিএনপি যদি ভোট ডাকাতি করে, সাপোজ জামাতের কিন্তু অনেক জায়গায় যথেষ্ট বেশি শক্তি, ওটা দেখে তারাও যদি ভোট ডাকাতি করে, তাহলে এই ভোট ডাকাতদের বিরুদ্ধে বাংলাদেশে এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন শাহবাগ থেকে গড়ে উঠবে। ওই ভোট ডাকাতদের ওই আন্দোলনের চোটেই বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। পুলিশ ধরবে, গ্রেপ্তার করবে তা না, যে এলাকায় ভোট ডাকাতি হয়েছে পুলিশ ব্যর্থ হয়েছে, ওই এলাকার পুলিশও জুলাইয়ের মতো মাইর খাবে, এবং যারা করেছে তাদের পালানো লাগবে। আর এই জন্য পুলিশ বা আইনি বিচার, জনগণ ধরে ইনস্ট্যান্ট বিচার করবে। এই জন্য আমি দেখতে পাচ্ছি যে বিএনপি সম্ভবত অনেক জায়গায় ভোট ডাকাতি করার মতো একটা ফাঁদে পা দিতে যাচ্ছে। ভোট যে কুলায় না, এর পরিণতি যে কি, ওটা কি, এটা তারা ভাবছে না। অতএব যদি বিএনপি ভোট ডাকাতি করতে চায়, এখানে যে একটা ফাঁদ হচ্ছে, যে ভোট ডাকাতি করতে যাবে ওই ফাঁদে আটকা পড়বে, কল্লা আটকে যাবে। আমি এটা বলছি, যে ভোট ডাকাতি করতে যাবে তার কল্লা আটকে যাবে, ফাঁদ এইটাই। বিএনপি ফাঁদে পড়তে পারে, আমরা সতর্ক করছি ভাই, এটা করেন না, এটা করতে গেলে আপনার কল্লা আটকে যাবে, শেষ। হাসনাত আব্দুল্লাহ এই বিষয়টা ইঙ্গিত দিয়েছেন। ভোট কেন্দ্র দখলকারীরা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবে, হাসনাত আব্দুল্লাহ, এর মানে স্ত্রী সন্তান যারা আছে, মা বাবা, তাদের কাছে দোয়া নিয়ে বের হবেন, কারণ ফিরতে পারবেন না, ওইখানে আপনি শেষ। হ্যাঁ, ভোট ডাকাতি যদি হয় তাহলে চিত্রটা কি হবে, হাসনাত আব্দুল্লাহ তো জিতবেন, এটা তো নিশ্চিত, কারণ তার আসলে বিএনপি নাই, চোখ বুঝে জিতবেন। এই জন্য হাসনাত বেশিক্ষণ কুমিল্লায় থাকবে না। হাসনাত অল্পের মধ্যে ডাকাতির খবর তো আমরা দুপুরের মধ্যেই জানতে পারবো। হাসনাত ঢাকায় চলে আসবেন, ঢাকায় চলে এসে শাহবাগে অবস্থান করবেন, ডাক দিবেন যে সবাই শাহবাগে চলে আসেন, এবং সাদিক ক্যামেরা রাজু ভাস্কর্যে দেখবেন যে লক্ষ লক্ষ জনতা শাহবাগে জড়ো হয়ে গেছে, যমুনা ঘেরাও, এই নির্বাচন বাতিল, এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে না, কারা ভোট চুরি করেছে ধর ওদের। ওই পিনাকি বলবে যে বুলডোজার নামাও, বুলডোজার অভিযান চলবে, যারা ভোট ডাকাতি করবে বিএনপি জামাত পালানোর জায়গা পাবে না। অতএব জামাত তো ভোট ডাকাতি করতে যাবে না, আমি উদাহরণ হিসেবে বললাম, কেন যাবে না,
জামাত সুষ্ঠু ভোটেই জিতবে, জনগণ তাদের পক্ষে, তারা ভোট ডাকাতি করতে যাবে কেন? না, তারা ভোট ডাকাতি করতে যাবে না। তো দর্শক, জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই নির্বাচন ষড়যন্ত্র থেকে মুক্তি নির্বাচন। আমরা শুধু শেখ হাসিনার পরিবর্তন চাইনি, হাসিনা কাঠামোরও পরিবর্তন চেয়েছি, ষড়যন্ত্রের পরিবর্তনও চেয়েছি। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সরকারি কলেজের মাঠে 11 দলীয় জোড়ায় যদি নির্বাচনী জনসভায় তিনি সব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন, আপনার বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন। হ্যাঁ, এই হাসনাত আব্দুল্লাহ ব্যক্তিগতভাবে কথাটা বলেছেন, বাট টোটাল চিত্র এটাই যে ভোট ডাকাতি করতে গেলে তার পরিণতি জয় বাংলা। এটাই দখলের চেষ্টা করলে বাড়ি ফিরে যেতে পারবেন না, নিরাপদে ভোট দেওয়ার নিশ্চয়তা আমরা দেবো। এই জন্য আমরা বলবো যে সুষ্ঠু ভোট ছাড়া ক্ষমতা হস্তান্তর হবে না। যে চিত্রটা বললাম না, শাহবাগে লক্ষ লক্ষ জনতা নেমে যাবে, ভোট জয় বাংলা হয়ে যাবে। তারপরে যে 111 আসবে না, হিন্দু সরকার ক্ষমতায় থাকবে এবং তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। কারণ ভোট ডাকাতিটা তো সংসদ নির্বাচনে, গণভোটে তো আর না। ওইটা বাস্তবায়ন হবে, বিপ্লবী সরকার হবে প্রয়োজনে, কোনো 111 এগুলো কিছু না, চিন্তার কিছু নেই। ওকে, তারপরে কয়েকদিনের মধ্যে দেখবেন স্থানীয় সরকার নির্বাচন, তখন বিএনপি মজা বাকিটা বলবে, কারণ ভোট চুরি করলে তো তারা করবে। তাই ভোট চোরদের জনগণ তো রাস্তায় বেরোতে দিবে না, মার খাবে। তিনি বলেন, আগামী বাংলাদেশ কোন পথে যাবে, আগামী 100 বছর বাংলাদেশ মানুষের ললাটে কেমন রাষ্ট্র কাঠামো নির্মিত হবে, প্রশাসন কেমন হবে, পুলিশের আচরণ কেমন হবে, বিচার বিভাগ কেমন হবে, সবকিছু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে। বিগত নির্বাচনগুলোর প্রসঙ্গটা এনসিপি নেতা বলেন, গত 3টি নির্বাচনে এনসিপির জন্য বরাদ্দ রাখতে হতো, ওসিকে খাম পাঠাতে হতো, এসআইকে টাকা দিতে হতো, এমনকি ভোটের আগে রাতে কনস্টেবলকেও খাম পাঠাতে হতো। এবং সেই যুগে আসবে না। আর এরকম যদি উল্টাপাল্টা কিছু ঘটে, এর প্রমাণ থাকবে, আর এই প্রমাণের উপর ভিত্তি করে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে এবং আন্দোলন নির্বাচন জয় বাংলা হয়ে যাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আর মাত্র 2 দিন, 12 তারিখ সারাদিন আপনাদের যথেষ্ট পরিশ্রম করতে হবে, যথেষ্ট সাহসিকতার পরিচয় দিতে হবে, যথেষ্ট ঝুঁকির ভিতরে থাকতে হবে, নিজেদেরকে প্রচন্ড ঝুঁকির ভিতর দিয়ে নিয়ে যেতে হবে। যে যতটুকু ঝুঁকি নিতে পারবেন, সেই ঝুঁকি অনুযায়ী কিন্তু নিজের ফলটুকু ঘরে তুলতে পারবেন। কারণ এই নির্বাচনে চোখ বন্ধ করে থাকার কোনো সুযোগ নেই। দেখছেন যে চারিদিকে অস্ত্র উদ্ধার চলছে। যৌথ বাহিনী বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এদের ঘর থেকে অস্ত্রের কারখানা আবিষ্কার করছে, অস্ত্রের গুদাম আবিষ্কার করছে। বানিয়ে বলছি না, এই যে দেখুন ভিডিওটা। খুঁজো তো, চলে ভিতরে খুঁজো। স্যার, দেখো 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 ম্যাগাজিন আছে? ঠিক আছে। আইসো ম্যাগাজিনটা খুলো, কয়টা আছে করো। এই ভিডিওটা কোথাকার? গতকাল সাভারের ছাত্র দলের কেন্দ্রীয় একজন যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদের ঘর থেকে এটা উদ্ধার করা হয়েছে। এরকম শুধু এক নাহিদ নয়, বাংলাদেশের আনাচে কানাচে এরকম হাজার হাজার নাহিদ এই অস্ত্রের কারখানা নিয়ে বসে আছে। এই অস্ত্রগুলো কোথা থেকে আসছে জানেন আপনারা? অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে খবর পাওয়া গেছে এই অস্ত্রগুলো আসছে সীমান্তের ওপার থেকে, অর্থাৎ ভারত এখানে সরাসরি অস্ত্র পাঠাচ্ছে। কার হাতে? বিএনপির নেতাকর্মীদের হাতে। কারণ কি? বিএনপি নেতাকর্মীদের হাতে অস্ত্র পাঠানোর কারণ কি সেটি আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন। বিএনপি মাজায় গামছা বেঁধে লেগেছে, তারা এই নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ভারতের কাছে এই মর্মে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যে তারা ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, তাদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনবে, বাংলাদেশে ফিরিয়ে আনবে, সমস্ত বিচার টিচার সবকিছু আর হবে না। এই ভরসা পেয়ে কিন্তু ভারত বিএনপিকে শেখ হাসিনাকে যেরকম সহযোগিতা করেছিল সেই ধরনের সহযোগিতা করতে প্রস্তুত হয়েছে। ভারত আগে শেখ হাসিনার পক্ষে ওকালতি করেছিল না, নির্বাচনের ব্যাপারে বলতো যে নির্বাচন তাদের আভ্যন্তরীণ ব্যাপার, তারা যেরকম খুশি চালাক, আমাদের এখানে কোনো কথা নেই। কিন্তু এখন আবার বারবার তারা বলছে শেখ হাসিনাকে নাও, ওকে খেলতে নাও, ওকে খেলতে নাও। আর এটা বিএনপি গ্রহণ করেছে। বিএনপিকে কথা বলেছে বারবার যে আওয়ামী লীগ না হলে পরে তোমরা খেলবা কার সাথে? জামাতের সাথে তোমরা খেলবা, জামাতের সাথে কি তোমাদের খেলা উচিত হবে? এটি বুঝাইছে। আর ভারতপন্থী আমাদের দেশের যারা বিএনপি আছে এরা ওটা বুঝেছে, বুঝে এখন তারা জামাতকে এখান থেকে মাইনাস করতে চাচ্ছে। মানে জামাতের সাথে তাদের বসতেও এখন কষ্ট। হ্যাঁ, জামাত এত অচ্ছুত হয়ে গেছে। বানিয়ে বলছি না। এই যে শাহেদ আলম, বিরানি আলম, তারপরে ডক্টর জাহেদ, এগুলো কারা? সব ভারতীয় প্রোডাক্ট। জামাত আমির যখন তারেক রহমানকে ডিবেটের আহ্বান জানালেন, তখন ডক্টর জাহেদ এখানে কি কুযুক্তি দিয়েছে আপনারা কি শুনেছেন? শুনেছেন নিশ্চয়। সে বলছে জামাত আমির আহ্বান জানিয়েছে তারেক রহমানের, উনি আহ্বান জানালেই কি তার সাথে বসতে হবে? তারেক রহমান কি জামাতের মতো এরকম একটা দলের সাথে বসার সুযোগ দিবেন? তাকে স্পেস দিবেন? জামাতকে কাছে বসে তাকে যাতে তুলবেন? তারেক রহমানের পাশে বসার যোগ্যতা জামাত আমিরের আছে? তারেক রহমানের কাছে উনি বসতে পারলেই তো উনি বাংলাদেশে প্রাসঙ্গিক হয়ে গেলেন। চিন্তা করতে পেরেছেন?
তিনি ফরিদপুরে গিয়ে বললেন যে এখানে সয়াবিন চাষ হয়। কুমিল্লায় যে বলছেন যে এখানে ইপিজেড করবো, অলরেডি সেখানে আছে। চট্টগ্রামে গিয়ে বলছেন যে এখানে বাণিজ্যিক রাজধানী করবো, যেটা অলরেডি বাণিজ্যিক রাজধানী। তো এই যে কিছু অপ্রাসঙ্গিক মানে কথা বলে ফেলেছেন বলে তিনি যথেষ্ট ট্রলের শিকার হচ্ছেন। এখন আজ নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে তিনি না জানি কখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বলেন যে এখানে আমরা একটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো। নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে এটা অন্যরকম একটা জিনিস। এরকম জিনিস বাংলাদেশের রাজনীতিতে খুব দরকার। এই ছেলেকে যদি আমরা সংসদে না নিতে পারি তাহলে বাংলাদেশের সংসদ প্রাণবন্ত থাকবে না। তো যাই হোক, তো এই যে তারেক রহমান যে এই যে অপ্রাসঙ্গিক কথাগুলো বলে ফেলেছেন, এগুলো জামাত আমি তো নিয়ে আসতেন ডিবেটের ভিতরে। তারপরে দ্বিতীয় যে কাজটা করতেন যে তিনি ভবিষ্যৎ প্ল্যান বলতেন, কি করতে চাই এই জনগণকে, আমার দেশকে কোথায় নিয়ে যেতে চাই, ভবিষ্যতের গল্প বলতেন। তারেক রহমানের কাছে আপাতত ভবিষ্যতের কোনো গল্প নাই, তার কাছে শুধু আছে একটা গল্প। তিনি এবং তার দলের লোকজন শুধু বলছেন যে তোমরা দয়া করে তোমাদের দুহাই, তোমাদের পায়ে পড়ি 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখো। এতটুকু, 12 তারিখ পর্যন্ত তার প্ল্যান হচ্ছে, 12 তারিখ পর্যন্ত। তো 12 তারিখের পরে আপনি চাঁদাবাজি বন্ধ রাখবেন, তাহলে 12 তারিখের পরে গিয়ে কি মাল কোষা দিয়ে লাগবেন? আপনার দল কি মাল কোষা দিয়ে লাগবে? যাই হোক, তো এই যে অবস্থা যখন তখন চারিদিকে যখন এই অস্ত্র উদ্ধার হচ্ছে, বিভিন্ন যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, অস্ত্রের গুদাম সহ হাজার হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই অস্ত্রগুলো ওই যে আগেই বলেছি যে ওই ভারত ওই পার থেকে পাঠিয়ে দিয়েছে এখানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য। তাহলে তারা কিন্তু দুইটা ভাবে কাজ করছে। এক হচ্ছে ধর্মীয় সম্প্রদায়কে লাগিয়ে দিয়েছে জামাতের বিরুদ্ধে, সেটা হচ্ছে চরমনাই এবং এই বাবুনগরী। আর মাঠে শক্তি প্রদর্শন করে পেশি শক্তি দিয়ে লাগিয়ে রেখেছে হচ্ছে বিএনপিকে। সীমান্তের ওপর থেকে অস্ত্রগুলো পাঠিয়ে দিয়ে তাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। হাজার হাজার অস্ত্র উদ্ধার হয়েছে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই এত অস্ত্র হঠাৎ করে বিএনপির কাছ থেকে কোথায় থেকে আসলো? এই অস্ত্রগুলো শেখ হাসিনা থাকা অবস্থায় ছিল না? এই মাত্র কয়েকদিনের ভিতরে এত অস্ত্র উদ্ধার হচ্ছে। তো যাই হোক, এটা একটা ভালো খবর। তো এই ভালো খবরের ভিতরেই আপনাদের একটু চোখ কান খোলা রাখতে হবে, এই কারণে যে এখানে হয়তো যারা অস্ত্র উদ্ধার করছে তারা আপনাদেরকে এই দিকে দৃষ্টি আবদ্ধ রেখে তলে তলে অন্য কোনো কিছু করে ফেললো, যদিও আমরা এটা বিশ্বাস করি না। কারণ এই সেনাবাহিনীর ভিতরে এখন দেশপ্রেমিক সেনাবাহিনীর অভাব নেই, অল্প মুষ্টিমেয় কয়েকজন ছাড়া। সরকারের ভিতরে কিছু সাবেক আমলা আছে, শেখ হাসিনার আমলের আমলা, এইগুলো চরম দুষ্টু এবং আগা গোড়া আপাতমস্তকেরা দুর্নীতিপরায়ণ। এরা চাচ্ছে এবং শেখ হাসিনা যে সমস্ত ছাত্রলীগ, যুবলীগের প্রশিক্ষিত ক্যাডারদের। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।